ই-হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি, সতর্কবার্তা IMF এর। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। 2 মাসের জ্বালানি তেলের মজুদ আছে, মূল্যস্ফীতি বিবেচনায় দাম বাড়ানো হচ্ছে না জানালেন অর্থ উপদেষ্টা। পাম্পগুলোতে এখনও দীর্ঘ অপেক্ষার পর মিলছে ফুয়েল। যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। সহিংসতা চায় না ইরান, সংকট সমাধানে বৈঠক করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শাহবাজ শরীফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি সংসদে জানান, ই-হেলথ কার্ড চালুর পাশাপাশি 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। পর্যটনের উন্নয়নে চলছে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সাগরের সম্পদের সুষ্ঠু ব্যবহারে গঠন হচ্ছে সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ। উপকূলীয় ও ভাঙন কবলিত এলাকার উন্নয়নে নদী শাসন ও খাল খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়। এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকট বিবেচনায় বিকল্প শ্রমবাজার খোঁজ করছে সরকার। পায়রা ও কুয়াকাটার সমন্বয়ে ইকো ট্যুরিজম অঞ্চল গঠন ছাড়াও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে বিশেষ কর্মসূচি। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। পরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সমস্যার সমাধানে চাঁপাইনবাবগঞ্জের এমপি নুরুল ইসলামের প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী। মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন, সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায়, তাহলে সেই প্রসেসটা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। এদিকে পানি সম্পদ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের সময় স্পিকার সংসদকে জানান, বাংলাদেশের অনুরোধেই টিপাইমুখে বাঁধ নির্মাণ করেছে ভারত। এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা পিছিয়ে পড়বে। এবছরের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার হতে পারে 4.7%। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী অর্থ বছরে এই জিপিডি প্রবৃদ্ধি আরও কমে 4.3% হতে পারে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও IMF এর চলমান বসন্তকালীন সভা উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষ প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বিশ্ব ব্যাংক ও IMF এর বার্ষিক সভায় প্রকাশিত আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 4.9%। ইরান যুদ্ধের কারণে সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি, তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।
আইএমএফ। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে চলতি 2025-26 অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার 9.2% হতে পারে। গত অক্টোবর মাসে আইএমএফ বলেছিল চলতি অর্থবছরে 8.7% হবে। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিংয়ে। বাংলাদেশের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের দ্বিতীয় দিনে একাধিক দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিং। বসন্তকালীন এই বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকটি আলাদা গুরুত্ব বহন করে। প্রতি বছর বিশ্বের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদরা এখানে একত্রিত হন। আলোচনার মূল বিষয় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ঋণ সংকট এবং উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ। Bangladesh is one of the most vulnerable nations climatically, as you all know. The manifesto clearly sets out a vision for creating an investment-driven, climate-resilient, sustainable trillion-dollar economy by 2034. 2026 সালের স্প্রিং মিটিংয়েও গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন V20 বৈঠকে। সেখানে বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা ঝুঁকির কথা তুলে ধরেন তিনি। নির্বাচনী ইশতেহার যেটা দেওয়া হয়েছে, যে ইশতেহারের উপর অনেক লম্বা সময় কিন্তু নির্বাচন আগে কাজ হয়ে গেছে। এই জন্য আমরা প্রথম দিন থেকে কিন্তু কাজটা শুরু করতে পেরেছি এবং ওই ইশতেহারের সাথে ওয়ার্ল্ড ব্যাংক শুধু না, অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, অনেক বাইলেটারাল রিলেশন তারাও আছে, সবাই কিন্তু অ্যালাইন্ড এটার সাথে। এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। এবারের বৈঠকে জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে IMF এর স্প্রিং সেশনের এই মিটিং। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন এই মিটিংয়ে। অর্থনীতিবিদরা এখানে একত্রিত হয়েছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঋণ সংকট মোকাবেলা করা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগামী দিনে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। স্প্রিং সেশনের এই বৈঠকে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আশ্বাস মিলেছে। বাংলাদেশ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সরকারের কাছে যথেষ্ট জ্বালানি তেল মজুদ আছে। প্যানিক বাইং কমানোর জন্য সরকার কাজ করছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। তিনি বলেন, সরকার আশা করছে ধীরে ধীরে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। শিল্প খাতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, জ্বালানি তেল আমদানির জন্য যেসব প্রতিষ্ঠানকে সরবরাহ অর্ডার করা হয়েছে তারা যথাসময়ে সরবরাহ করবে এমন আশ্বাস দিয়েছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিট বন্ধ আছে, তবে তলানি মজুদ দিয়ে চালানোর চেষ্টা চলছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান। একজন ব্যক্তি সম্পর্কে আমি আপনাকে এখানে উত্তর দিতে চাচ্ছি না, সেটা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছে আপনি অথরিটির কাছ থেকে জেনে নেবেন। আমি যেটা বলতে পারি আপনাকে যে SPM এর ব্যাপারে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছে এবং শীঘ্রই আপনারা এর একটা ইতিবাচক দিক লক্ষ্য করবেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। তবে আগামীতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ে এনএসিতে অ্যাডভাইজারি কমিটি প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেবার চেষ্টা করে যাচ্ছে সরকার। পাম্পগুলোতে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সবসময় অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং প্রতিবারই সব চ্যালেঞ্জ উতরিয়ে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করলেও বিএনপির রেখে যাওয়া প্রবৃদ্ধিকে স্পর্শ করতে পারেনি বলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মন্তব্য করেন। আপনারা যে কোনো পাম্পে যান, ঠিক ওই বছরের ওই সালে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা, এবং এখন সেই পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে কিনা আমরা দেখতে চাই। কোনো পাম্প বা গ্যাস স্টেশন সেই সরবরাহ, এবং এই তথ্য তো সবার কাছে নিশ্চিত, তাহলে তো পাওয়া যাবে যে সরকার সরবরাহ নিশ্চিত করছে কিনা। দীর্ঘ লাইনে অপেক্ষা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের জন্য। ধৈর্য ধরে অপেক্ষা করছেন যানবাহন চালকেরা। কেউ ফজরের নামাজের পর, কেউ আবার রাত থেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন। তীব্র গরমে তেল নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়ছে দ্বিগুণ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। জ্বালানি নিতে আসা গ্রাহকদের ভোগান্তি বাড়ছেই। দিন বা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জ্বালানির জন্য পাম্পে দীর্ঘ লাইন ও অপেক্ষা ধীরে ধীরে মোটরযান চালকদের নিয়মিত কাজে পরিণত হচ্ছে। রোদ বা বৃষ্টি উপেক্ষা করে পাম্পে শত শত গ্রাহক। দীর্ঘ অপেক্ষা ও ক্লান্তির পর তেল পাচ্ছেন সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকেরা পাচ্ছে পাম্প ভেদে 5 থেকে 7 লিটার জ্বালানি। তবে নেই আলাদা লাইনের সুবিধা। কিছু অনিয়ম দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু প্রশাসন তাদের প্রশাসনিক বল ব্যবহার করে এখান থেকে আলে ঢুকতেছে। তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। এই গরম, তার ভিতরে তো খুবই ভোগান্তিতে আছি। যাকে এখন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার ঢাকার নাম্বারের বাইরের গাড়ি, এই জন্য হয় নাই। ভাই, আমার কথা হচ্ছে যে যেটুকু রিজার্ভ তেল আছে আপনি সব পাম্পে ছেড়ে দেন, তখন তেল থাকবো না, বন্ধ থাকবো, সব বন্ধ। আমার দেয় 500 টাকা তেল, ওই দেখা যায় 1.5 দিন যায়, তারপরে আমার আবার তোলা লাগে। তেল অবশ্যই আছে, দোষ হলো আমাদের। যেমন আমার সামনে কালকে আমি দেখতেছি 300 টাকা তেল ভরতেছে, 4 ঘন্টা সিরিয়াল দিয়ে সে 300 টাকা তেল ভরতেছে, 600 টাকা তেল দেয়। তার মানে তার গাড়িতে তেল আছে। দেখি যদি তেল পাই, মানে তেল তো বেশি দেবো না, 10 লিটার, এর বেশি আর মানে তেল দিব না আর কি, তেলের সঙ্গে। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। আর তেল পাওয়ার নিশ্চয়তায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। তেল পাইছি, অপেক্ষা করা লাগছে, এটা তো রাষ্ট্রীয় সমস্যা, এটা সবাইকে মানতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার তেল যতটুকু প্রয়োজন ততটুকু পাইলে আমি সন্তুষ্ট। আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের তেলটা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য, তারপর ওই অনুযায়ী আমাদের পাম্পে তেলটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের পাম্প সকাল 8টা থেকে এই ক্রাইসিস মোমেন্টে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রায় 2 মাস ধরে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশও। সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে আনার কথা জানিয়েছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ৬৮,০০০ টন ডিজেল নিয়ে আরও 2টি মাস্টার ট্যাঙ্কার নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কার দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বহির্নোঙরে কিছু ডিজেল খালাস শেষে ট্যাঙ্কার দুটি বাকি ডিজেল খালাস করবে ডলফিন জেটিতে। এমটি টর্ম ডামিনি মাস্টার ট্যাঙ্কারে রয়েছে প্রায় ৩৩,০০০ টন ডিজেল। সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এছাড়া এমটি লুসিয়া সলিস মাস্টার ট্যাঙ্কারে আছে প্রায় ৩৫,০০০ টন ডিজেল। সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুর ভিত্তিক ডিটেল এশিয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, এরই মধ্যে কয়েকটি জাহাজ দেশে পৌঁছেছে, সামনে আরও আসবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে করা মামলার শুনানি আগামী 26 এপ্রিল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আদেশ দেন। একই ট্রাইব্যুনালে আন্দোলনকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আগামী 27 এপ্রিল। তবে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধেও সাক্ষ্য চলমান রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ একটি মামলার বিচারের জন্য দিন নির্ধারিত আছে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 21 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক ইরানের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে এবারে ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সহিংসতা চায় না ইরান। সংকট সমাধানে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরানের বন্দর আর হরমুজ প্রণালীতে প্রশ্নবিদ্ধ মার্কিন অবরোধ শুরুর 24 ঘন্টা না যেতেই শান্তি আলোচনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে। আর ফক্স নিউজকে বলেছেন ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে। এদিকে মার্কিন নৌ অবরোধের নিন্দায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যুদ্ধ চায় না ইরান। তেহরানে এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না তেহরান, তবে আক্রান্ত হলে শক্ত জবাব দেবে। পাকিস্তানের ইসলামাবাদে গত শনিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে গেলে দ্বিতীয় দফা সংলাপ অনিশ্চিত হয়ে পড়ে। আর সংলাপে বসতে তুরস্কের আঙ্কারা আর সুইজারল্যান্ডের জেনেভার নামও ঘুরে ফিরে সামনে আসছে। দ্বিতীয় পর্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাথে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে আলোচিত কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক আর কাতারেও যাবেন তিনি। হামের টিকা কার্যকরে সময় লাগবে, দ্রুত নিরাময়ের সুযোগ নেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আগের সরকারের ব্যর্থতায় হাম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আবারও বলতে চাই, এটা আগের একটা ব্যর্থতার সমস্যা। তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। লাইসেন্সবিহীন কেউ সড়কের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সিটি কর্পোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুস সালাম। এছাড়া অল্প জায়গায় বেশি দোকান যেন বসতে না পারে সে বিষয়টিও তদারকি করা হবে। হকাররা নির্দিষ্ট জায়গায় কোথায় বসবে সেটার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান তিনি। এক সপ্তাহের মধ্যে জরিপ করে ফুটপাতের শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও দক্ষিণ সিটির প্রশাসক নিশ্চিত করেন। কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। যেখানে 10 জন দরকার আমরা 10 জনই দেবো, কিন্তু আমরা চিহ্নিত করে দেবো। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7 জনের বাড়ি দিনাজপুরে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের 4 জন বিরামপুর ও 3 জন হলেন নবাবগঞ্জ উপজেলার। তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান পণ্যবাহী ট্রাকে করে ধান কাটার কাজে নোয়াখালী যাচ্ছিলেন তারা। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন। এতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের ভবিষ্যৎ। নিহতদের পরিবারের খোঁজ খবর ও আর্থিক অনুদান দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন। মৌসুমের সময় এই যেমন এখন কোনো সিজন নাই, এই সিজনের সময় বেকার থাকাচ্ছে বাইরে যায় কর্ম করে। এই বেশি দিন নয়, 15 থেকে 20 দিন, উর্ধে 25 দিন থাকে। তারপরে আসে আমাদের ফিরে এলাকায় ধান কাটাকাটি। আপনার শালা এক জায়গায় মৃত্যু হয়ে গেছে, কি জায়গা কুমির লাগিয়েছে, কি জন্য কিভাবে মারা গেল
বসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই বাবা শোনা। প্রধানমন্ত্রীর বগুড়া সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা হয়েছে। সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল এবং সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বানও জানানো হয় সভায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অন্যান্য নেতারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 শিশু নিহতের ঘটনায় কুকি জাতিগোষ্ঠী বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 18 জন। অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে স্থানীয় বিষ্ণুপুর জেলায়। ব্যাপক সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টা থেকে কারফিউ জারি করে বিষ্ণুপুরের প্রশাসন। অশান্তির সূত্রপাত মূলত গত 7 এপ্রিল বোমা বিস্ফোরণে 2 শিশু নিহতের ঘটনা নিয়ে। এর সাথে খ্রিস্টান কুকি সম্প্রদায়ের জড়িত থাকার অভিযোগ তুলে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে গুজব ছড়ায় কুকি জাতিগোষ্ঠীর একদল সশস্ত্র যুবক বিষ্ণুপুরে ঢুকেছে। এতে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি চরম বিশৃঙ্খলাকার নেয়। পুলিশের গাড়ি থামিয়ে আগুন দেয় বিক্ষোভধরা। পুলিশের বাধায় থিংগুয়েন সহ আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ আর অগ্নিসংযোগের ঘটনায় বুধবার সকাল পর্যন্ত অন্তত 4 জনকে আটক করে অন্য সন্দেহভাজনদের ধরতে তল্লাশির খবর দিয়েছে পুলিশ। সেই সাথে স্থানীয়দের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ই-হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে প্রধানমন্ত্রী। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি, সতর্কবার্তা IMF-এর। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। 2 মাসের জ্বালানি তেলের মজুদ আছে, মূল্যস্ফীতি বিবেচনায় দাম বাড়ানো হচ্ছে না, জানালেন অর্থ উপদেষ্টা। পাম্পগুলোতে এখনো দীর্ঘ অপেক্ষার পর মিলছে ফুয়েল। যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। সহিংসতা চায় না ইরান, সংকট সমাধানে বৈঠক করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শাহবাজ শরীফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।